আপনি কি জানেন যে চীনে গণতন্ত্র আছে? সাধারণত আমরা চীনকে সমাজতান্ত্রিক দেশ হিসেবেই জানি, কিন্তু বলা হচ্ছে যে চীনে গণতন্ত্র আছে। অবিশ্বাস্য মনে হচ্ছে না? চীনে নির্বাচন আছে, সংসদ আছে, একাধিক রাজনৈতিক দলও আছে, কিন্তু কেউ ক্ষমতার জন্য লড়াই করে না। তাহলে প্রশ্নটা সোজা, এটা কি গণতন্ত্র নাকি একদলীয় নিয়ন্ত্রণের অন্যরকম সংস্করণ? তারা এই গণতন্ত্রটাকে অন্যরকম গণতন্ত্র বলছে, হোল প্রসেস ডেমোক্রেসি বলছে। সেই গণতন্ত্র কেমন? এক দল নাকি বহু দল? জনগণের অংশগ্রহণ কতটুকু? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে সবার আগে চীনের রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানা দরকার। চীনের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক শক্তি হলো কমিউনিস্ট পার্টি অফ চায়না বা সিপিসি। প্রায় 10 কোটির বেশি সদস্য নিয়ে এটা শুধু একটা দল নয়, এটাই পুরো রাষ্ট্রযন্ত্রের কেন্দ্র। তবে মজার বিষয় হলো চীনে আরো 8টি রাজনৈতিক দল আছে, কিন্তু তারা বিরোধী দল নয়। তারা নির্বাচন করে না, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে না, বরং সিপিসি বা চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে সহযোগীর ভূমিকা পালন করে। এটাকে চীন বলে মাল্টি পার্টি কোঅপারেশন আন্ডার সিপিসি লিডারশিপ। তার মানে চীনের রাজনৈতিক কাঠামোর কেন্দ্রেই রয়েছে কমিউনিস্ট পার্টি। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেই জায়গা যেখানে কমিউনিস্ট পার্টি অফ চায়না গঠিত হয়েছিল। সাংহাইয়ের একটা ঐতিহ্যবাহী এলাকায় নিয়ে আসা হয়েছে আমাদের। চীনের প্রাচীন ঘরানার বাড়িঘর এখানে অবস্থিত। এই বাড়িগুলোর আলাদা একটা নাম আছে, সেটা হলো শিকুমেন হাউস। This kind of houses we call the Shanghai local houses, Shikumen houses. It means stone surrounding the door, and also we can call stone gate houses. And all these houses was built in 1910, 1920s, about 100 years older. শিকুমেন হলো এমন এক ধরনের বাড়ি যার মূল দরজার চারপাশে পাথরের কাঠামো থাকে। শুরুটা এখানেই 1921 সালে একটা ছোট্ট মিটিং, কয়েকজন মানুষ। এই বাড়িতে লি ফ্যামিলি বা লি পরিবারের বসবাস ছিল। তখন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দুজন প্রতিনিধি এসে মিস্টার লিকে কমিউনিস্ট মতবাদের লোকজনকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে বলেন। 1921 সালের 23 জুলাই এখানেই শুরু হয় সেই সম্মেলন। এটাই সেই আসলে মিটিংয়ের দৃশ্য, যে চাইনিজ কমিউনিস্ট পার্টি ফরমেশন বা গঠনের আগের যে মিটিংটা হয়েছিল, যেখানে আন্তর্জাতিক কমিউনিস্ট পার্টির দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন, এবং সেখানে চায়না থেকে 13 জন, আমরা প্রাথমিকভাবে যতটুকু জানি যে 13 জন সদস্য ছিলেন এর মধ্যে উপস্থিত। তারপরেই কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টি গঠিত হয়। In 1921, and Mao Zedong came here and stay here 1 week, and then find the Communist Party of China. এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, এই এলাকা তখন ছিল ফরাসিদের নিয়ন্ত্রণে। কমিউনিস্টদের ওই সম্মেলনের খবর স্থানীয় ফরাসি কর্তৃপক্ষ জেনে যায়। তখন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা নৌকায় করে জিয়াশিং এলাকায় চলে যান। কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল সেই সম্মেলন, যার মাধ্যমে গঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ চায়না। সেই 1921 সালে চায়নার যে কমিউনিস্ট পার্টি ফরমেশনের সময় বৈঠকে ফার্স্ট ন্যাশনাল কংগ্রেসে যে 13 জন ছিলেন, তাদের কিন্তু স্থাপত্য বা স্কাল্পচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে যে চেয়ারম্যান মাও সেতুং, তারা বলে মাও জেদং, উনিও আছেন। তাদেরকে আমাদের গাইড বলছে যে তাকে চেয়ারম্যান মাও হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমরা এই হিস্ট্রি মিউজিয়ামে আসলে যে চাইনিজ কমিউনিস্ট পার্টির যে ফরমেশন এবং সেটার সাথে যে একটা দেশের ইতিহাস কতটুকু কানেক্টেড থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিউজিয়ামে। The middle one is person, and we call the Mao Zedong, and today we can call Chairman Mao. 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে চাইনিজ সিভিল ওয়ারে বিজয়ী হয় কমিউনিস্ট পার্টি। এরপর প্রতিষ্ঠিত হয় আধুনিক চীন রাষ্ট্র। 19
1949 সাল থেকেই দেশটি পরিচালনা করছে চাইনিজ কমিউনিস্ট পার্টি। শুধু সরকার নয়, চীনের সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও দলটির শক্তিশালী প্রভাব রয়েছে। বাস্তবে চীনের ক্ষমতার কেন্দ্র একটি কমিউনিস্ট পার্টি। এখন প্রশ্ন হলো, এখানে নির্বাচনটা কোথায় বা কিভাবে হয়? এর উত্তরে যা জানা গেল তা হলো, চীনে ভোট হয়, কিন্তু সেটা পশ্চিমা ধাঁচের ক্ষমতার লড়াই নয়। স্থানীয় পর্যায়ে কিছু নির্বাচন থাকলেও জাতীয় নেতৃত্ব মূলত কমিউনিস্ট পার্টির ভেতর থেকেই নির্ধারিত হয়। সোজা কথায় বললে, জনগণ সরাসরি সরকার বদলাতে পারে না, বরং দল ভেতর থেকে সিদ্ধান্ত নেয়, তারপর রাষ্ট্র সেটা বাস্তবায়ন করে। চীনে যে গণতন্ত্রের চর্চা হয় তার মাঝখানে একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে তারা। তার নাম হচ্ছে সিপিপিসিসি, কনসালটেটিভ একটা অর্গানাইজেশন এটা। অর্থাৎ জনগণের যে কথাবার্তা, তাদের যে বিভিন্ন ধরনের প্রতিনিধিত্ব আছে, তারা সবাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরামর্শ তৈরি করে এবং সরকারকে সেই পরামর্শ দেয়, বাস্তবায়নের অনুরোধ করে। আমরা প্রশ্ন করেছিলাম সরকার কি এটা বাস্তবায়ন করতে বাধ্য কিনা। সেক্ষেত্রে তারা বলেছে যে বেশিরভাগ সময়ই তারা যে পরামর্শ দেয় সরকারের বাস্তবায়ন করা উচিত, এই ধরনের পরামর্শই তারা তৈরি করে। যদি সরকার এটা বাস্তবায়ন করতে না পারে, তাহলে এই সিপিপিসিসির কাছে সরকারকে জবাবদিহি করতে হয়। এটাকে এক ধরনের রাষ্ট্রীয় পরামর্শ প্ল্যাটফর্ম বলা যায়। এটা কোনো সংসদ নয়, কিন্তু এখানে বসেন ব্যবসায়ী, শিল্পী, বিজ্ঞানী, এমনকি ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। তারা আলোচনা করেন, পরামর্শ দেন, নীতিকে প্রভাবিত করেন। এই সিপিপিসিসির সাথে বৈঠকে আমি জিজ্ঞেস করেছিলাম, এমন শক্তিশালী সংগঠনের ব্যয়ভার কে বহন করে? এর উত্তরে আমাদের জানানো হয়েছে যে সরকারই এই প্রতিষ্ঠানের সব ব্যয় বহন করে। এই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কথাবার্তায় একটা বিষয় পরিষ্কার, যে চীনের নিজস্ব রাজনৈতিক ও পরামর্শমূলক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিপিপিসিসি। একটু আগেই বলেছি, চীনের দেশ পরিচালনায় আসল ক্ষমতা থাকে দলের হাতে। তাহলে প্রশ্ন আসে, চীনে বেশি ক্ষমতাবান কে, প্রেসিডেন্ট নাকি দল? চীনের রাজনৈতিক কাঠামো বলছে আসল ক্ষমতা দলের বা চাইনিজ কমিউনিস্ট পার্টির। কিন্তু একই ব্যক্তি যখন দেশের প্রেসিডেন্ট, দলের প্রধান আর সেনাবাহিনীর প্রধান হন, তখন সব কিছুই এক কেন্দ্রে এসে মিলে যায়। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং একই সঙ্গে এই তিনটি গুরুত্বপূর্ণ পদে আছেন। ফলে রাষ্ট্র, দল, সেনাবাহিনী সবকিছুই এক কেন্দ্রের অধীনে চলে এসেছে। তাহলে গণতন্ত্রটা কোথায়? এখানেই আসে চীনের সবচেয়ে বড় দাবি, সোশ্যালিস্ট ডেমোক্রেসি। চীনের মতে গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে নীতি নির্ধারণের পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ। তারা এটাকেই বলছে হোল প্রসেস পিপলস ডেমোক্রেসি। এই জায়গাটাতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স বা সিপিপিসিসি। তাদের সরাসরি ক্ষমতা নেই, কিন্তু প্রভাব আছে। চীনের রাজনৈতিক কাঠামো সম্পর্কে এখনো যদি কিছুটা ধোঁয়াশা থাকে, তাহলে এভাবে চিন্তা করুন, এটি একটি প্রাইভেট কোম্পানি। এখানে কোম্পানির মালিক হলো কমিউনিস্ট পার্টি অফ চায়না বা সিপিসি। কোম্পানির ম্যানেজমেন্ট টিম হলো সরকার, আর সংসদ হলো গভর্নিং বোর্ড। ছোট করে বললে, চীনে সরকার চোখে পড়ে, কিন্তু ক্ষমতা থাকে দলের হাতে। এখানে আসল বস হলো দল। দেশের বড় সিদ্ধান্তগুলো মূলত সেখানেই নেওয়া হয়। সরকার কি করবে সেটাও দলই ঠিক করে। আর সবচেয়ে ক্ষমতাবান পদ হলো দলের জেনারেল সেক্রেটারি। সরকার হলো বাস্তবায়নকারী। সরকারে থাকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা প্রিমিয়ার এবং বিভিন্ন মন্ত্রণালয়। সবশেষে সংসদ হলো অনুমোদনকারী। এই সংসদ আইন পাশ করে, বাজেট অনুমোদন দেয়। কিন্তু বাস্তবে এখানেও দলের প্রভাব থাকে। তাহলে সিপিপিসিসির অবস্থানটা কোথায়? এটা মূল রাষ্ট্র কাঠামোর বাইরে নয়, কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারীও নয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মতামত দেন, নীতিতে প্রভাব ফেলেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেন না তারা। এখন কথা হলো, যদি এক দলের প্রভাবই সবচেয়ে বেশি থাকে, তাহলে এটাকে গণতন্ত্র কিভাবে বলা যায়? এই প্রশ্নটা জোরালো, কিন্তু চীন বলছে তাদের মূল মন্ত্র হলো স্থিতিশীলতা। তাদের মতে পশ্চিমা বা বিশ্বব্যাপী প্রচলিত বহুদলীয় গণতন্ত্রে রাজনীতি হয় সংঘর্ষের, কিন্তু চীনে হয় সমন্বয়ের।
এর ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায়, রাজনৈতিক অস্থিতিশীলতা কম থাকে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। তবে চীনের এই রাজনৈতিক ব্যবস্থার সমালোচনাও আছে বিশ্বজুড়ে। সমালোচকরা বলেন চীনে প্রতিযোগিতামূলক গণতন্ত্র নেই, মত প্রকাশের স্বাধীনতা সীমিত, ক্ষমতার জবাবদিহিতা কম এবং বিরোধী মত প্রকাশের সুযোগও সীমিত। তাদের মতে এটা গণতন্ত্র নয়, বরং কন্ট্রোলড পলিটিক্যাল সিস্টেম। তাহলে শেষ প্রশ্নটাই তো আবার ফিরে আসে, গণতন্ত্র কি শুধু ভোট আর বিরোধী দল, নাকি স্থিতিশীলতা, উন্নয়ন আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গণতন্ত্রের অংশ? চীন বলছে তাদের পথ আলাদা কিন্তু কার্যকর, আর বিশ্ব এখনো সিদ্ধান্ত নেয়নি এটা ভবিষ্যতের রাজনৈতিক মডেল নাকি নিয়ন্ত্রিত ক্ষমতার নতুন রূপ। এই হলো চীনা গণতন্ত্র। এই চীনা গণতন্ত্র বা সোশ্যালিস্ট ডেমোক্রেসির পক্ষে চীনের লোকজন বা রাজনীতির পক্ষে বলা হচ্ছে যে এই গণতন্ত্র স্থিতিশীলতা এবং উন্নয়ন এনশিওর বা নিশ্চিত করে, এবং এই প্রক্রিয়া অনুসরণ করেই চীন বর্তমান অবস্থানে দাঁড়িয়েছে। এর বিপরীতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যে গণতন্ত্রের চর্চা হয় তাতে বহু দল, বহু মত থাকে এবং রাজনৈতিক কর্মসূচি থাকে, এবং চীনে কোনো সরকার বিরোধী নেই, এবং অন্য দেশগুলোতে কিন্তু সরকার বিরোধী রাজনৈতিক দল আছে, তাদের কর্মসূচি আছে। এখন সিদ্ধান্ত আপনি নিতে পারেন এই আলোচনা থেকে যে আসলে কোনটা ভালো, চীনা গণতন্ত্র নাকি আমাদের দেশগুলোতে যেসব প্রচলিত গণতন্ত্র আছে সেটা। মূল কথা হলো চীনে গণতন্ত্র আছে, কিন্তু সেটা আপনার আমার চেনা গণতন্ত্র নয়।